আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে তোমাদের সপ্তম অধ্যায়ের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের কিছু টপিক আলোচনা করেছিলাম। ওখানে যোজনী এবং যোজ্যতা জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম এবং যৌগমূলক সম্পর্কে সামান্য ধারণা দিয়েছিলাম। এখন আমরা এরপরের টপিক যৌগের রাসায়নিক সংকেত লেখার নিয়ম সম্পর্কে একটু আলোচনা করব। তোমাদের নবম শ্রেণীর বই অনুসারে ওখানে 3টা নিয়মে এই জিনিসগুলোকে ভাগ করা হয়েছে। আমি ঠিক সেভাবেই বুঝিয়ে দেব। আশা করি সকলেই সহজে বুঝতে পারবা। প্রথম নিয়ম হচ্ছে মৌলের মৌলের অণুর রাসায়নিক সংকেত। আচ্ছা দেখো, মৌলের অণুর রাসায়নিক সংকেত। আচ্ছা, একটি মৌল নিলাম, আমরা নাইট্রোজেনকে নিলাম। নাইট্রোজেন একটি মৌল, এটার রাসায়নিক সংকেত লিখতে হবে। এখন এটার রাসায়নিক সংকেত লিখতে হবে, এখন এটার অণু হতে হবে আগে। এটাকে অণু হতে হলে এটার সাথে আরো একটি নাইট্রোজেন আসতে হবে। আরো একটি নাইট্রোজেন আসার পর, দুইটা নাইট্রোজেন যুক্ত হওয়ার পর কি গঠন করলো? একটা নাইট্রোজেন অণু গঠন করলো, N2। এই নিচে করে 2 যেটা লিখছি এটাকে রাখবা, ঠিক আছে? 2টা কোথায় লিখতে হবে? নিচে করে, কারণ দুইটা নাইট্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি নাইট্রোজেন অণু গঠন করেছে। ঠিক সেম ভাবে দুইটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে একটা অক্সিজেন অণু গঠন করবে, একটা অক্সিজেন অণু গঠন করবে, ঠিক আছে? আবার যদি আমরা দেখি হিলিয়াম, দেখো হিলিয়াম, হিলিয়াম, হিলিয়াম বলো, নিয়ন বলো, হ্যাঁ, আর্গন বলো, এরকম যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে এইগুলোর ক্ষেত্রে কি হবে ভাইয়া? এগুলো যদি আমি অনুগঠন করতে চাই, আমি কিছু করতে পারবো? পারবো না, কারণ এগুলা অনুগঠন করবে না। এগুলো যেমন আছে তেমনই থাকবে, এগুলা যেমন আছে তেমনই থাকবে। অর্থাৎ এরা নিষ্ক্রিয়, এরা নিজেদের সাথে নিজেরা পর্যন্ত বিক্রিয়া করে না, বুঝছো? এরা নিষ্ক্রিয়। এখানে যেমন একটা নাইট্রোজেন পরমাণু আরেকটা নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করেছে, কিন্তু এই নিষ্ক্রিয় গ্যাসগুলো কারোর সাথে বিক্রিয়া করতেছে না। একটা অক্সিজেন আরেকটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিজেন অণু গঠন করছে। ঠিক সেম ভাবে আমরা যদি দেখি, যেমন সোডিয়াম, তো তুমি বলতে পারো সোডিয়ামের অণু হবে না? সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তারপর আছে এরকম ক্যালসিয়াম, এই জিনিসগুলোকে যদি তুমি অনুগঠন করতে চাও, এগুলো দিয়ে অণু হবে না। অণু হতে গেলে তাকে কি হতে হবে? সেটা অধাতুর, বিশেষ করে অধাতু হতে হবে। এখন এখানে অধাতুগুলোই হচ্ছে, আমরা দেখতেছি নিষ্ক্রিয় গ্যাস, এটাও তো অধাতু, কিন্তু এটা হচ্ছে না, কিন্তু এটা একদম শিল মারা। এগুলো কি হবে না, কখনোই অনুগঠন করবে না। ধাতুগুলো অনুগঠন করবে না। তাহলে মনে রাখতে হবে এরাও কি হবে না, এরাও যেমন আছে তেমনই থাকবে, অর্থাৎ পরমাণু হিসেবেই থেকে যাবে, এভাবে থেকে যাবে। তাহলে কি কি পাচ্ছি না আমরা? এই যে মৌলের অনুরাসায়নিক সংকেত লেখার ক্ষেত্রে আমরা এটা পাইছি, যেমন নাইট্রোজেন অনুগঠন করেছে, অক্সিজেন অনুগঠন করেছে, কিন্তু নিষ্ক্রিয় গ্যাসগুলো অনুগঠন করে নাই, ধাতুগুলো অনুগঠন করে নাই। তাহলে কি কি অনুগঠন করে নাই, এটা খেয়াল রাখবা, পরীক্ষা আসতে পারে। তাহলে পরীক্ষা আসতে পারে কিরকম? সোডিয়াম অণুতে কয়টি সোডিয়াম পরমাণু আছে, এরকম বলতে পারে। সোডিয়াম তো অণু গঠন করে না, সোডিয়াম তো পরমাণু হিসেবেই থাকবে, ঠিক আছে? এটা ধাতব বন্ধন গঠন করে, একটা ধাতুর খণ্ড হতে পারে। তাহলে ধাতু, নিষ্ক্রিয় গ্যাস, এরা কি করে না ভাইয়া? অণু গঠন করে না। গঠন করে না, বুঝতে পারছো এটা? আচ্ছা, আসা পরবর্তীতে আসো। এরপর হচ্ছে 2 নম্বর নিয়ম কি বলতেছে? দুটি ভিন্ন পরমাণু সমন্বয়ে গঠিত যৌগ। আচ্ছা, দুটি ভিন্ন পরমাণু সমন্বয়ে গঠিত যৌগ, যেমন দুটি ভিন্ন পরমাণু আমি নিলাম, কাকে কাকে নিলাম? সোডিয়াম নিলাম একটা, আর একটা ক্লোরিন নিলাম, ঠিক আছে? সোডিয়াম এবং ক্লোরিন নিয়ে, ক্লোরিন তো একটা কি ভাইয়া? ক্লোরিন হচ্ছে গ্যাস, ঠিক আছে? অর্থাৎ গ্যাসীয়, এগুলো অধাতু আর কি, গ্যাসীয় পরমাণু। এগুলো তো পরমাণু হিসেবে থাকে না, অধাতুগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি অণু হিসেবে থাকে। এখন অণু হিসেবে আসলে দেখো তো, এটাকে আমি অণু হিসেবে নিলাম। আমাদের একটা জিনিস জানা আছে, আমরা যখন যোজনী শিখছি সেখানে আমরা সোডিয়াম যোজনী পাইছিলাম কত? 1। ক্লোরিনের যোজনী পাইছিলাম তাও 1, ঠিক আছে? এটা আমরা যখন যোজনী ক্লাস করছি তখন আমরা সেটা ক্লিয়ার করছি। এখন দেখো তো, এটা জাস্ট কি দিলাম, এখানে সোডিয়াম পরমাণু দিলাম আর ক্লোরিন গ্যাস দিলাম, বা ক্লোরিন গ্যাস দিলাম, এটা কি হয়ে গেছে? অণু হিসেবে আছে আর কি, অণু হিসেবে দেখাইলাম আমি। তাহলে এরা কি করছে? সোডিয়াম ক্লোরাইড গঠন করছে। তাহলে Cl, এখানে ক্লোরিন দুইটা না, তাহলে এখানে একটা ক্লোরিন দিলাম, এই যে এখানে ক্লোরিন দুইটা, এই জন্য ক্লোরিনকে দুইটা করে দিলাম। এখন সোডিয়াম কয়টা হয়ে গেল? সোডিয়াম দুইটা হয়ে গেল না? তাহলে সোডিয়াম এদিকে তো 2 দেওয়া যাবে না, কারণ সোডিয়াম অনু গঠন করে না। সোডিয়ামের অণু দুইটা পরমাণু বোঝানোর জন্য এদিকে একটা কি দিলাম? 2 দিলাম, ঠিক আছে? তাহলে এখানে 2 না দিয়ে তুমি এত ভেজাল না করে সরাসরি করতে পারো কি, সোডিয়াম প্লাস ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড আবার বলতে পারো। তাহলে এখানে দেখো তো, সোডিয়ামের এখানে বলা হচ্ছে কি একটির পাশে অন্যটি যোজনী দিতে হবে, একটির পাশে অন্যটি যোজনী দিতে হবে। তাহলে আমরা এখানে করছি কি, এই জায়গায় আমরা একটা কাজ করছি, সেটা কি জানো? সোডিয়াম যোজনী হচ্ছে 1 এবং ক্লোরিন যোজনীও 1। এটা লেখার সময় এখানকার যোজনী এখানে দিলাম, এখানকার যোজনী এখানে দিলাম। অর্থাৎ তুমি যদি এখানে 1, এখানেও 1, তাহলে এখানে আর নাড়াচাড়া করতে হচ্ছে না। তো এখানে 1 দিলেও দাও তুমি, এখানে দিয়ে তো কিছু হবে না, 1 তো দিতে হয় না, ঠিক আছে? তাহলে এটাকে আমরা সরাসরি লিখতে পারি সোডিয়াম ক্লোরাইড, এভাবে লিখতে পারি। ওকে, আবার দেখো আরেকটা যদি আমি দেখাই, যেমন সোডিয়াম ক্লোরাইড গেল, যেমন এরপর ধরো
অ্যালুমিনিয়াম অক্সাইড যদি আমি দেখি, অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা আছে সেখানে ধরো অ্যালুমিনিয়াম, আমরা যদি দেখি অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে কত এবং অক্সিজেনের যোজনী কত। আচ্ছা দেখো, অ্যালুমিনিয়াম যোজনী হচ্ছে 3। সেটা কিভাবে? সেটা আমরা ইলেকট্রন বিন্যাস করে তার সর্বশেষ শক্তি স্তরে 3টি ইলেকট্রন পাই, ঠিক আছে? এই জন্য অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। আর অক্সিজেনের যোজনী হচ্ছে কত? অক্সিজেন যেহেতু একটা কি অধাতু, অধাতুর হচ্ছে ওর সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন আছে, তাহলে অষ্টক পূরণ করতে আর 2টি ইলেকট্রন প্রয়োজন, দ্যাট মিন্স ওর যোজনী হচ্ছে 2। তাহলে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন যখন বিক্রিয়া করে, অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন, অক্সিজেন গ্যাস, হ্যাঁ, তাহলে এরা যখন বিক্রিয়া করে তখন কি হয়? অ্যালুমিনিয়াম অক্সাইড হয়, তাই না? অ্যালুমিনিয়াম অক্সাইড হয়। এখন একজনের যোজনী অপরজনকে দাও। অ্যালুমিনিয়াম যোজনী হচ্ছে কত? 3। অ্যালুমিনিয়াম যোজনী কত? 3। আচ্ছা আমি আপাতত এখানে লিখতেছি অ্যালুমিনিয়াম যোজনী হচ্ছে কত? 3। আর অক্সিজেন যোজনী হচ্ছে কত? 2। তাহলে এটাকে লিখতে হবে এভাবে না, এই যে একটির পাশে অন্যটির যোজনী Al2, এই 2টা অ্যালুমিনিয়ামকে দিলাম আর অক্সিজেনকে দিলাম, অ্যালুমিনিয়াম যোজনীটা দিলাম। তাহলে এটাই হচ্ছে কি তোমার অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত, এভাবে লিখতে হবে, ঠিক আছে? আশা করি বুঝাতে পারছি। আবার যদি আমি আরো একটা উদাহরণ দেখি, যেমন দেখো ক্যালসিয়াম ক্লোরাইড গঠন হয়, ওইটা কিভাবে লিখি বা ওইটা কেন আমরা CaCl2 এভাবে লিখি? হ্যাঁ, তো ক্যালসিয়াম দেখো, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড, এই যে ক্যালসিয়াম ক্লোরাইড আমরা এভাবে লিখি, ক্যালসিয়াম CaCl2 এভাবে লিখি। কেন লিখি দেখো তো? এটা যখন আমরা জানি ক্যালসিয়ামের যোজনী হচ্ছে কত? 2 এবং ক্লোরিনের যোজনী হচ্ছে 2, ক্লোরিনের যোজনী হচ্ছে কত? 1। তাহলে ক্যালসিয়াম এবং ক্লোরিন গ্যাস এসে কি হয়েছে? ক্যালসিয়াম এবং ক্লোরিন, এভাবে লিখতে হবে। এখন ক্লোরিনের যোজনী কাকে দিলাম? ক্যালসিয়ামকে দিলাম। এই যে একজনের যোজনী অন্যজনকে দেওয়া লাগে না, একটির পাশে অন্যটির যোজনী, সেই হিসেবে আমরা কি করলাম? ক্যালসিয়ামকে ক্যালসিয়ামকে এই যে ক্যালসিয়ামকে ক্লোরিনের যোজনীটা দিলাম, ক্লোরিনের যোজনীটা দিলাম এবং ক্লোরিনকে ক্যালসিয়ামের যোজনীটা দিলাম, ঠিক আছে? একজনের যোজনী অপরজনকে দিলাম, তাহলে 1 তো দিতে হয়, এই জন্য ক্যালসিয়াম ক্লোরাইড এভাবে লেখা হয়। এখন আসো, উপস্থিত মৌলসমূহের যোজনী একই হলে, যোজনী একই, যেমন দেখো ক্যালসিয়াম এবং অক্সিজেন ক্যালসিয়াম অক্সাইড গঠন করে না? এখন ক্যালসিয়াম এবং অক্সিজেনের মধ্যে দুইটা যোজনী কিন্তু সেম, ক্যালসিয়ামের যোজনী 2 এবং অক্সিজেনের যোজনী কত? 2। তাহলে ক্যালসিয়াম এবং অক্সিজেন এই দুটো বিক্রিয়া করে ক্যালসিয়াম আসছে এবং অক্সিজেন অক্সিজেন গ্যাস আসছে, তাহলে কি হয়েছে? ক্যালসিয়াম এবং অক্সিজেন। তাহলে এটাকেও কি অক্সিজেনের জন্য 2 এখানে দিলাম আর ক্যালসিয়ামের জন্য 2 এখানে দিলাম, যেহেতু সেম, তাহলে এখানে কি হয়ে গেছে? ক্যালসিয়াম অক্সাইড লেখা যায়। তাহলে জাস্ট তুমি এখানে কি করতে পারবা? সংখ্যাগুলো বাদ দিতে পারবা, তুমি ওই এটা লিখতে পারলেই হলো। কি সংকেতগুলো, অর্থাৎ পরমাণুদের সংকেতগুলো কি করবা? পাশাপাশি লিখে দিবা, তাহলে ক্যালসিয়াম অক্সাইড হয়ে যাবে। এটাই হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের রাসায়নিক সংকেত। আবার এভাবে বোঝা যায়, সেটা 2 দ্বারা ভাগ করে 2 দ্বারা বিভাজ্য, এখানে 1 এখানে 1, সেভাবেও যুক্তি দেওয়া যায়। এখন দেখো যৌগমূলক থাকলে, যৌগমূলক বলতে কি? যৌগমূলক বলতে আমরা গত ক্লাসে বলছিলাম, যৌগমূলক হচ্ছে SO4 অর্থাৎ একাধিক পরমাণু মিলে যদি একটা আয়নের নিয়ে আচরণ করে, যেমন এখানে সালফার এবং অক্সিজেন মিলে একটা দ্বি আয়ন বিশিষ্ট অর্থাৎ ঋণাত্মক আয়ন বিশিষ্ট কি আয়ন নিয়ে আচরণ করবে, ফসফেট আয়ন নিয়ে আচরণ করবে, NH4+ অর্থাৎ অ্যামোনিয়াম এটাও একটা আয়ন নিয়ে আচরণ করবে। এখন দেখো তো ক্যালসিয়ামের সাথে আমি কাকে নিলাম? সালফেটকে নিলাম। এই সালফেট আয়নের যোজনী কত? আয়ন হচ্ছে কত? 2 মাইনাস চার্জ কত? 2 মাইনাস না, আর যোজনী হবে সংখ্যা। চার্জটা কি শুধুমাত্র সংখ্যা, চিহ্ন ছাড়া, ঠিক আছে? চিহ্ন ছাড়া শুধুমাত্র সংখ্যাটাই হবে। হ্যাঁ, তাহলে চিহ্ন প্লাস থাকুক মাইনাস থাকুক, শুধুমাত্র সংখ্যাটাই হচ্ছে কি যৌগমূলকের ক্ষেত্রে যোজনী। ওকে, এখন ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম আসো কত? যোজনী 2, ক্যালসিয়াম যোজনী কত? 2, সেটা আমরা জানি। ক্যালসিয়াম এবং সালফেট মিলে কি হয়ে গেছে? ক্যালসিয়াম সালফেট গঠন করেছে। আচ্ছা, এখানকার একটা যোজনী অপরকে দিলে, যেমন সালফেট SO4 এখানে দিলাম ক্যালসিয়াম যোজনী 2 আর ক্যালসিয়ামে দিলাম কি SO4 এর যোজনী 2, তাহলে এটা 2 সেম হয়ে গেছে না? এটাও একটা কি আয়ন নিয়ে আচরণ করবো বলছি, শুধুমাত্র একটা পরমাণু নিয়ে আচরণ করবো বলছি, তাহলে এই জন্য এটাও একটা পরমাণু, এটা একটা পরমাণু, তাহলে এখানে 2 কি হয়ে গেছে? একই হয়ে গেছে না? একই হলে আমরা কি করি? সংখ্যা দিই না, জাস্ট কি করে দিই? রাসায়নিক সংকেতটা লিখে দিই, অর্থাৎ সংখ্যা ছাড়া SO4, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এরপর দেখো, আমি যদি ফসফেট আয়নকে নিই, ফসফেট আয়নের যোজনী হচ্ছে কত? 3 এবং ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে কত? 2। তাহলে ম্যাগনেসিয়াম এবং ফসফেট আয়ন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ফসফেট হচ্ছে। এখন ম্যাগনেসিয়ামের যোজনী 2 এবং ফসফেটের যোজনী 2, আমরা 3 এগুলো যদি আমরা এপাশ ওপাশ করি, ম্যাগনেসিয়ামের যোজনী কাকে দিলাম? ম্যাগনেসিয়ামের যোজনী এই যে ফসফেটকে দিলাম, ফসফেট আয়নকে দিলাম 2 এখানে দিলাম, আর এখানকার যোজনী 3 ম্যাগনেসিয়ামকে দিলাম, তাহলে এটাই হয়ে গেছে কি যৌগমূলক। থাকলে এভাবে আমাদের কাজটা করতে হবে। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেটের রাসায়নিক সংকেত। এখন আসো, মৌল দুটির যোজনী কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য হলে তখন কি করবা? মৌল দুটির যোজনী যদি কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তখন, যেমন কার্বন ডাই অক্সাইড আমরা এভাবে দেখি না, সবসময় এভাবে দেখে আমাদের বইগুলোতে, সব আমরা এভাবে দেখে অভ্যস্ত, কিন্তু এখান থেকে তুমি যোজনী ধারণাটা পাবা না। তো কেমনে পাবা দেখো তো? কার্বনের যোজনী হচ্ছে কত? 4, আমরা জানি
তাহলে এখানে কার্বনের যোজনী দেখা যাচ্ছে, আমরা যেহেতু যোজনী বসবাস করি, তাহলে কার্বনের যোজনী দেখা যাচ্ছে কত 2, আর অক্সিজেন যোজনী কই, এখানে অক্সিজেন যোজনী 2 দেখাই যাচ্ছে না, এরকম অবস্থা। এটা ছিল হচ্ছে আসলে এমন, এই যে অক্সিজেন যোজনী হচ্ছে কত 2, 2টা এখানে দিছে, আর কার্বনের যোজনী হচ্ছে 4, 4টা এখানে দিছে, ঠিক আছে, কার্বনের যোজনী 4 আর অক্সিজেন যোজনী 2। তাহলে এটা দেখো তো, এটা আসছে কোথায় থেকে, এই যে এই যার জন্য তাকে দিছে, হ্যাঁ, যার জন্য তাকে দেওয়ার পর দুজনে বসবাস করছে, এই কাজটা এটা হয়েছে। এখন কার্বন এবং অক্সিজেন মিলে কি হয়েছে, C2O4, অর্থাৎ দুজনই CO হয়। এখন CO লিখবো, এখন লিখবো না তো, আমরা লিখবো কি দুজনী সহ লিখবো। এখন দুজনী একজনটা অপরজনকে দিব, কার্বন দুজনী অক্সিজেনকে দিলাম স্যার, কার্বন দুজনী স্যার অক্সিজেনকে দিলাম, আর অক্সিজেন দুজনী 2 কার্বনকে দিলাম, তাহলে কি হয়, এরকম জিনিস একটা পাই। এখন বলা হয়েছে কি, দুজনই যদি কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য হলে সেক্ষেত্রে কি করতে হবে, ওই সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। যেমন ওই সাধারণ সংখ্যা, যেমন এই 2 এবং 4, 2 এবং 4 এই দুইটা জিনিসকে একটা জিনিস দ্বারা নিঃশেষে বিভাজ্য, সেটা হচ্ছে 2। 2 দ্বারা যদি তুমি এটাকে ভাগ করো তাহলে 1 পাবে, আর 2 দ্বারা যদি এটাকে ভাগ করো তাহলে 2 পাবে, ঠিক আছে, নিঃশেষে বিভাজ্য, কোনো ভাগশেষ থাকতেছে না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, তাহলে দেখো তো 2 দ্বারা ভাগ করতেছি না, 2 দ্বারা ভাগ করলে কত আসে, 1 আসে, এবং অক্সিজেনকে ভাগ করলে অক্সিজেনের পরমাণু অর্থাৎ স্যারকে ভাগ করলে কত আসে, 2 আসে। এখন 2 দ্বারা ভাগ করার পর এটা 1 এবং 2 হয়ে যায় না, 2 4 কি হয়ে যায়, 1 এবং 2 হয়ে যায়, তাহলে 1 এখানে 1 দিতে হবে না, CO2 জাস্ট এভাবে লিখলেই হলো। এরপর আসলে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস বলতে আমরা কি বুঝি, নিষ্ক্রিয় গ্যাস বলতে এমন কিছু গ্যাস যেগুলো কারোর সাথে বিক্রিয়া করে না, এমনকি অণু পর্যন্ত গঠন করে না। এই যে দুইটি পরমাণু নাইট্রোজেন কি করতেছে, দুটি পরমাণু মিলে কি করতেছে, নাইট্রোজেন অণু গঠন করছে, কিন্তু এরা সেই রকম অণু গঠন করবে না, এরা এমন নিষ্ক্রিয় যাদের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ। যেমন দেখো তো হিলিয়ামে যদি তুমি দেখো, হিলিয়ামে 2টি ইলেকট্রন আছে এবং তার সর্বশেষ শক্তি স্তর হচ্ছে প্রথম শক্তি স্তর, অর্থাৎ সেখানে 2টি ইলেকট্রন, সর্বোচ্চ 2টি ইলেকট্রন দিতে পারে, সেই 2টি ইলেকট্রন দিয়ে দিয়েছে, বাস। এখন আর্গনে আসো, তুমি নিয়নে আসো, নিয়ন দেখো 1s2 2s2 2p6, সর্বশেষ শক্তি স্তর 2s2 2p6, এখানে সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন আছে কয়টি, মোট হচ্ছে 8টি ইলেকট্রন আছে। আর্গনে আসলে দেখবা সেম ভাবে 1s2 2s2 2p6 3s2 3p6, এখানেও এই 3s2 3p6 এ ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তর এটা না, এটাতে ইলেকট্রন আছে কয়টা, 8টা। আর ক্রিপ্টনে তুমি যদি দেখো আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস আসবে, এবং সাথে আরো কিছু এক্সট্রা জিনিস আসবে, সেটা হচ্ছে কি, 4s2 হবে, 3d10 হবে, হ্যাঁ, এরপর হচ্ছে কি 4p6। এখন সর্বশেষ শক্তি স্তর কোনটা, সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4s2 এবং 4p6, এই দুইটা উপশক্তি স্তরে হচ্ছে কি সর্বশেষ শক্তি স্তর। এখন এই দুইটার ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত, মোট 8। এখন এখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে, তাহলে নিষ্ক্রিয় গ্যাস সমূহ সর্বশেষ শক্তি স্তর বেশিরভাগ ক্ষেত্রে কত হচ্ছে, 8টি করা হচ্ছে না, বেশিরভাগ ক্ষেত্রে নিয়নে দেখলাম, আর্গনে দেখলাম, ক্রিপ্টনে দেখলাম, উইদাউট কি, হিলিয়ামে সর্বশেষ শক্তি স্তর মাত্র 1টি ইলেকট্রনে আছে। এখন আছে অষ্টক নিয়ম। কি বলে অষ্টক নিয়ম জিনিসটা কি, অনুঘটনকালে কোনো মৌল বা পরমাণুর সর্বশেষ শক্তি স্তর 8টি ইলেকট্রন পূর্ণ করাই হচ্ছে কি অষ্টক নিয়ম। হ্যাঁ, তাহলে অনুঘটনকালে, যেমন অনুঘটন যখন করছে, কার্বন এবং হাইড্রোজেন যখন অনুঘটন করছে, তখন একটি কার্বনের সাথে 4টা হাইড্রোজেন আসছে না, তাহলে বন্ধনটা হচ্ছে এরকম, এই যে কার্বন 4টা হাত আছে, কার্বন 4টা হাত বলতে কার্বন সর্বশেষ শক্তি স্তরে 4টা কি আছে, 4টা ইলেকট্রন আছে। এখন ওই 4টা ইলেকট্রন সাথে আরেকটি হাইড্রোজেনের আরেকটি ইলেকট্রন আছে, ওই 4টা ইলেকট্রনকে কি করছে, জোড়া করে দিচ্ছে প্রত্যেকটাকে। যেমন এদিকে একটা কার্বনের একটা ইলেকট্রন ছিল, ঠিক আছে, এখান থেকে আসছে কি হাইড্রোজেনের আরেকটা ইলেকট্রন, তাহলে এটা জোট হয়ে গেছে। সেম ভাবে এখানে একটা বন্ধন হয়ে গেছে, সেম ভাবে এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, প্রত্যেকটা বন্ধনে কি আছে, এক জোড়া করে ইলেকট্রন আছে। বোঝা গেছে আশা করি। এখন দেখো এখানে চিত্রের মাধ্যমে তুমি বুঝতে পারতেছো সর্বশেষ শক্তি স্তর কয়টা হয়ে গেছে। এখন বিক্রিয়া হাইড্রোজেন থেকে একটি ইলেকট্রন আসার কারণে এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এভাবে 4 জোড়া সর্বশেষ শক্তি স্তর কয়টা হয়ে গেছে, কার্বনের 4 জোড়া, অর্থাৎ 8টি ইলেকট্রন হয়ে গেছে। আবার হাইড্রোজেনও সেম ভাবে তার সর্বশেষ শক্তি স্তর 2টি ইলেকট্রন হয়ে গেছে। এই 2টি ইলেকট্রন দুজনেই দাবি করতে পারবে, কার্বনও দাবি করতে পারবে, হাইড্রোজেনও দাবি করতে পারবে। আবার কে নিবে সেটা নির্ভর করে তাদের তড়িৎ-ঋণাত্মকতার উপর, সেটা অন্য কথা। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।